সম্মানিত আজকের সভার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সংগঠনের কেন্দ্রীয় সমিতি, জেলা সমিতি এবং শহর আঞ্চলিক সমিতির নেতৃস্থানীয় সহকর্মীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত করিমগঞ্জ পৌরসভার মাননীয় সভানেত্রী মহোদয়া, আমার সম্মুখে উপস্থিত এই শহরের সমাজ সচেতন সজ্জন মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই মত বিনিময় সভায় আন্তরিকভাবে সংগঠনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাই। অত্যন্ত অল্প সময়ে আমরা আজকের এই সভা আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম এবং সামনের যে চেয়ারগুলো দেখছেন, এই মঞ্চসজ্জা, বিকেলের একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তাদের সৌজন্যে আজকে আমরা এই সভার অনুষ্ঠান স্থল সম্পূর্ণভাবে আয়োজিত পেয়েছি। সভাপতির নির্দেশক্রমে সবার আগে আমার বক্তব্য রাখতে হচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় সমিতির মাননীয় সহসভাপতি শ্রদ্ধেয় বিনোদলাল চক্রবর্তী মহাশয় আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি আগে বলো, এরপর আমি বলবো। আজকের সংবাদপত্র, আমি সাধারণত স্থানীয় সংবাদপত্রগুলো আর পাঠ করা ইদানিংকালে বাদ দিয়ে দিয়েছি, শিরোনামগুলো দেখি এবং আজকের এই উপত্যকার দুটি সংবাদপত্রের শিরোনামে যে সংবাদটি এসেছে এবং আমাদের এই আজকের সভা আয়োজনের যে উদ্যোগ, এই ব্যাপারটি একেবারেই সম্পৃক্ত। আত্মপরিচয়ের সংকট, এবং সেটা নতুন নয়। কেন নতুন নয় এবং কিভাবে এই সংকট স্বাধীনোত্তর দেশে আমরা সম্মুখীন হচ্ছি, তার প্রেক্ষাপট বিস্তারিত বিশ্লেষণ আজকের সভায় প্রয়োজন নেই। তবে নিজের আত্মতুষ্টির জন্য এবং মত বিনিময়ের সুবিধার জন্য সাম্প্রতিক ইতিহাসের সামান্য প্রেক্ষাপট আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার অনুমতি নিচ্ছি। শুরুতে আমাদের একজন সৈনিক, শিক্ষাবিদ, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী সুজিত চৌধুরী মহাশয়ের একটি উক্তি দিয়ে শুরু করি। তিনি প্রায়ই আমাদেরকে বলতেন এবং বিভিন্ন জায়গায় তিনি এই কথাটি খুব স্পষ্টভাবে লিখেছেন যে আমাদের জাতিগত ভাষাগত অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, তবে আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের শিক্ষার অধিকার, আমাদের অর্থনৈতিক অধিকার, আমাদের বাকি সামাজিক অধিকারগুলো সব খর্ব হবে। আজকের পরিস্থিতিতে এই কথাটি মারাত্মকভাবে সত্য প্রমাণিত হচ্ছে। জি বাংলা, খুব সম্ভবত জি বাংলারই, আমি খুব সহজ করে বলছি, মিরাক্কেল একটি খুব প্রচলিত মন্তব্য ছিল, আপনি থাকছেন স্যার। তো আমরা কি আছি বা আমরা থাকব, এই প্রশ্ন নিয়েই আমরা বিগত
কয়েক দশক ধরে আমরা আসামের বাঙালিরা চলছি, ইনসাইডার আউটসাইডার। এর মধ্যবর্তী বর্ডার লাইন বা সীমানায় দাঁড়িয়ে আমাদের জাতিসত্তার সংকট, অস্তিত্বের সংকট, ভাষাগত সংকটের সম্মুখীন আমরা হচ্ছি। কতটুকু প্রতিহত করতে পেরেছি বা কতটুকু প্রতিহত করতে পারছি, এ ব্যাপার এই বিশ্লেষণ ইতিহাসের কাজ, ইতিহাসে লেখা থাকবে। গত মাসের আগে গৌহাটিতে ছিলাম কিছুদিনের জন্য। তো গৌহাটি হাইকোর্টের করিমগঞ্জেরই একজন সুসন্তান আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী মহাশয়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছিলাম। তো তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এতে আমাদের জন্য কিছু নেই, ক্লজ 6। তার সঙ্গে বিকে শর্মা কমিটির 2 জন সদস্যের ব্যক্তিগতভাবে আলাপ হয়েছিল সেই সময়, এবং তিনি স্পষ্ট করে বুঝতে পেরেছিলেন যে এই রিপোর্টে আমাদের জন্য কিছু থাকবে না। আজকের সংবাদপত্রে যার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। প্রশ্ন হলো, থাকবে কি না? এই সংশয় নিয়ে আমরা কতদিন চলব? একটু ব্যাপারটা যদি খুলসা করে আলোচনা করতে হয়, তবে আসাম চুক্তির 6 নম্বর ধারায় যে কথাগুলো উল্লেখ আছে তা অ্যাসামিজ পিপল, এই টার্মিনোলজি বা শব্দবন্ধকে ব্যবহার করা হয়েছে। কিভাবে এই অ্যাসামিজ পিপলের আসামে আনয়ন হলো বা তার বিস্তার হলো, সেটা যদি সামান্য আমরা ইতিহাসের প্রেক্ষাপটে যাই, তাহলে আহোমদের 1300 শতকের যে চুকাফা রাজত্বই বলছি আমি, সময় যে আহোম রাজত্ব ছিল, পরবর্তীতে বিভিন্ন অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রণে আহোম থেকে আসাম বা অ্যাসামিজ পিপুলের বিস্তার, সংমিশ্রণ শব্দটা ব্যবহার করছি, হতে থাকলো, শুরু হলো। এবং তাতে অনেক ক্ষেত্রে হয়তোবা বৈষ্ণব আধ্যাত্মিক চিন্তাধারারও কিছুটা হলেও তার পেছনে ব্যাপারটি রয়েছে। দেখুন কিভাবে আসাম প্রদেশ গঠন হলো, কিভাবে স্বাধীনোত্তর ভারতবর্ষে আসামের বাঙালিরা ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব হারাতে শুরু করলো, এ ব্যাপারগুলো আপনাদের সবার জানা। ইয়ান্ডাবু চুক্তি 1826 এবং তারপর থেকে (1874) মূলত 1835 থেকে 1874 বা 73 পর্যন্ত আসাম বৃহত্তর বেঙ্গল প্রভিন্সের আওতাধীন ছিল এবং স্বভাবতই এই অঞ্চলের বাঙালি আধিপত্য ছিল। 1874-এ
ভৌগোলিক বিস্তারের জন্য এবং আসামকে অর্থনৈতিক দৃষ্টিকোণে সচ্ছল করার জন্য আসাম প্রদেশ গঠন করা হলো। রংপুর ডিভিশন থেকে গোয়ালপাড়া সংযোগ করে এবং ঢাকা ডিভিশন থেকে সিলেটকে আসামের সঙ্গে যোগ করা হয়। সে সময় ঠিক তার আগে, এই আসাম প্রভিন্স গঠনের আগে পর্যন্ত এই আসাম অঞ্চলের বাঙালি জনসংখ্যা ছিল প্রায় ৩৯ লক্ষ এবং অসমিয়া জনসংখ্যা ছিল প্রায় ১৯ লক্ষ থেকে সামান্য বেশি। সিলেট আসাম প্রদেশে সংযোজনের পরেও এই অঞ্চলের বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ ছিল। 1947 রেডক্লিফ অ্যাওয়ার্ড সিলেটকে ভাগ করে দেওয়া হয়। প্রায় ২০ লক্ষর বেশি সিলেটের জনসংখ্যা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যায় এবং সেই সময় এই ব্যাপারটি খুব জরুরি। 1947 প্রায় ২০ লক্ষ আসামের নাগরিক, ভারতবর্ষের নাগরিক পূর্ব পাকিস্তানে সিলেট ভাগের ফলে চলে যান এবং তখন আসামে অসমিয়া এবং বাঙালি জনসংখ্যা প্রায় সমান সমান ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে 1951 জনগণনা 1951 সেন্সাস এর পরবর্তীতে দেখা যায় যে অসমিয়া জনসংখ্যা গুণোত্তর হারে বৃদ্ধি পায় এবং 150% অসমিয়া জনসংখ্যা বৃদ্ধি পায় এই স্বল্প সময়ে। কিভাবে পায় আপনারা অনেকেই অবগত, এই ব্যাপার বিশ্লেষণে আমি যাচ্ছি না। সেই সময়ের সেন্সাস কমিশনারই বলা হতো মৌখিকভাবে, B.R. ভাগাইওয়ালা, তিনি বলেছিলেন এটাকে বায়োলজিক্যাল মিরাকেল। তো 1931 সনের জনগণনা থেকে 1951 সনের জনগণনা পর্যন্ত আসামে অসমিয়ার সংখ্যা বৃদ্ধি 150% হয়। 1951 সন থেকে 1971 সন পর্যন্ত, এই সনটাও আমাদের জন্য খুব জরুরি, আসামে অসমিয়া জনসংখ্যা আরও 150% বৃদ্ধি হয় এবং দেখা যায় এই 40 বছরে 1931 থেকে 1971 পর্যন্ত আসামে অসমিয়া জনসংখ্যা প্রায় 350% বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সেই সময় থেকে এবং তার ঠিক আগে থেকেই মূলত 1960 ইংরাজি থেকে বঙালখেদা আন্দোলন, তারপর 1980 শতকে এবং 1983 নেলির হত্যাকাণ্ড, এই সব মিলিয়ে 1961 আমাদের ভাষা আন্দোলন, 60 সনের ভাষা আইন, 61 ভাষা আন্দোলন, 86 ভাষা আন্দোলন, সব মিলিয়ে ব্যাপারটা যদি আমরা পর্যালোচনা করি, উগ্র জাতীয়তাবাদী শক্তির সর্ববৃহৎ যে দাবি, সেটি আদায় করা হয়েছিল 1985 সনে আসাম চুক্তির মাধ্যমে। অনেকে বলেন যে হঠাৎ করে আসাম চুক্তির ক্লজ 6 আজকের দিনে কেন সরকার প্রয়োগ করতে যাচ্ছে বা তাকে আইনে রূপান্তরিত করতে যাচ্ছে। ঠিক হঠাৎ করে নয়, অনেক আগে থেকেই এবং খুব পরিকল্পিতভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়ে আসছে। 1985 সনে আসাম চুক্তি একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট চুক্তি হিসাবে স্বাক্ষর হওয়ার পর আশু এবং অন্যান্য জাতীয়তাবাদী সংগঠনগুলো
প্রতিনিয়ত রাজ্য সরকার নয়, কেবল কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্নভাবে চাপ সৃষ্টি, কেন্দ্রীয় সরকারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে এবং একটা ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ওই সংগঠনগুলোর সভা হয়ে আসছিল। কমপক্ষে এই আসাম চুক্তি হওয়ার পর এবং আসাম চুক্তির 5 নম্বর ধারা নাগরিকত্ব আইন 1955 6 ক 6A ধারা হিসেবে আইনে রূপান্তরিত হওয়া পর্যন্ত কমপক্ষে 2 ডজন 24টার মতো সভা আশুর সঙ্গে কেন্দ্রীয় সরকারের হয়েছে এবং তার পরবর্তীতে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর 6A ক্লজ হিসাবে আসাম চুক্তির 5 নম্বর ধারাটি অন্তর্ভুক্ত হয়, যদি আমি ভুল না করে থাকি, এবং নাগরিকত্বের ভিত্তি তারিখ হয় 24 মার্চ 1971। এর পরবর্তীতেও অনেক চাপ কেন্দ্রীয় সরকারের উপর আসাম রাজ্য থেকে দেওয়া হচ্ছিল, যার পরিপ্রেক্ষিতে 1997 ইলেকশন কমিশনের ভোটার লিস্টের ইন্টেন্সিভ সামারি রিভিশনে এই যে ডাউটফুল ভোটার, ডোর টু ডোর এনুমারেশনের পর ডাউটফুল ভোটার বা ডি ভোটারের ব্যাপারটি ভোটার তালিকায় সংযোজিত হয়। কিন্তু এই শেষ নয়, এ থেকে শুরু। যে 6A ক্লজটি নাগরিকত্ব আইনে সংযোজিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আসাম চুক্তির একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল এনআরসি, 51 পর আরেকবার এনআরসি হোক, এবং সেটি বিগত প্রায় 7 বছরের সরকারি উদ্যোগে আজকের দিনের অবস্থায় আমরা পৌঁছেছি। এবং ঠিক এনআরসির পূর্ণ তালিকা প্রকাশের পরই আসাম চুক্তির 6 নম্বর ধারাটি কার্যকরী, 6-এর সঙ্গে 7 এবং 8 এই ধারাগুলো প্রায় মিলে, যে অসমীয়াদের সাংস্কৃতিক অধিকার, রাজনৈতিক অধিকার সংরক্ষণ করা, আমি সহজে বললাম। এবং গত 6 মাস আগে প্রাক্তন ন্যায়াধীশ বিকে শর্মার নেতৃত্বে 10 জনের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন সংস্থা, ব্যক্তি এদের সঙ্গে মত বিনিময় করে বিগত 6 মাসে, এবং মত বিনিময়ের পর আজকে এই সমিতির যে রিপোর্ট সেটি তৈরি কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হয়েছে বা হবে। এই বিকে শর্মা কমিটির রিপোর্টে কি থাকবে না থাকবে আজকের দিনের পরিস্থিতিতে এটি স্পষ্ট এবং এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই বিকে শর্মা কমিটি প্রথম এবং শেষ নয়। 1996 সনে খুব সম্ভবত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তৎকালীন গৃহ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি, উত্তর পূর্বাঞ্চলের জন্য নিয়োজিত জিকে পিল্লাই, তার নেতৃত্বে একটি সমিতি গঠন করা হয়েছিল। সেই সমিতিও আসাম চুক্তির 6 নম্বর ধারা রূপায়ণের জন্য তার রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে
দিয়েছিল এবং সেখানেও ভিত্তিবর্ষ 1951 হিসাবে বলা হয়েছিল। পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে 2014 সনে তৎকালীন রাজ্যের মন্ত্রী ডক্টর ভূমিধর বর্মনের নেতৃত্বে এই যে অ্যাসামিজ পিপল শব্দবন্ধটাকে একটু পরিবর্তন করে, আমি একটু শব্দটা ব্যবহার করলাম, খিলঞ্জিয়া বা ইন্ডিজেনাস পিপুলের সংজ্ঞা নির্ধারণের জন্য ক্যাবিনেট সাব কমিটি গঠন করা হয়েছিল। সেই ক্যাবিনেট সাব কমিটির একটি মাত্র সভা হয়েছিল। পরবর্তীতে রাজ্যে পটবদল হয় এবং বর্তমান সরকারও একইভাবে উদ্যোগ গ্রহণ করতে থাকে। 2016-তে মাঝামাঝি গুয়াহাটির একটি 5 তারা হোটেল রেডিসন ব্লু বোধহয় নাকি রেডিসন ব্লু একটি শিক্ষা প্রতিষ্ঠান খুব সম্ভবত তার উদ্যোগে এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই ব্যাপারটি নিয়ে খিলঞ্জিয়ার স্বার্থ রক্ষা এবং খিলঞ্জিয়ার শব্দের ব্যাপ্তি কতটুকু তা নির্ধারণের জন্য একটি সেমিনার আয়োজন করা হয়েছিল। ঠিক তারপরেই 2017-তে রাজ্য সরকার রাজ্যের ভূমি আইন সংশোধনের নামে হরিশঙ্কর ব্রহ্মের নেতৃত্বে একটি সমিতি গঠন করেছিলেন এবং সেই সমিতি তার 190 পাতার রিপোর্টে 83 নম্বর পাতায় হু আর দি ইন্ডিজেনাস পিপল অফ আসাম তার 5 দফা একটা সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছিল। যদিও ভূমি আইন সংশোধনের সংশোধিত খসড়া আইনটিতে আমি দেখেছি, যেটা আগামী বিধানসভায় পেশ করা হবে, তাতে খিলঞ্জিয়া শব্দের উল্লেখ নেই, কিন্তু ডকুমেন্ট হিসেবেই তো থেকে গেল। এবং ঠিক তারপরেই আসাম চুক্তির 6 নম্বর দফা রূপায়ণের জন্য এই বিকে শর্মা কমিটি। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন প্রায় আমার দেখা বিগত 2 দশকের বেশি সময় ধরে 6 নম্বর ধারা রূপায়ণের বিরুদ্ধে আমরা আমাদের কথা বলে আসছি। প্রশ্ন হলো কথাগুলো কতটুকু পৌঁছচ্ছে বা কতটুকু পৌঁছানো দরকার, কার পর্যন্ত পৌঁছানো দরকার, আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারগুলো পর্যালোচনার অবকাশ হয়েছে। আমি বক্তৃতা করব, আপনারাও মত বিনিময় এই ব্যাপারের উপর অবশ্যই করবেন। সংবাদ মাধ্যমে, স্থানীয় সংবাদ মাধ্যমে এই ব্যাপারগুলো আসবে। তারপর শব্দটার মধ্যে অন্তর্নিহিত যে প্রশ্নটি রয়ে গেছে যে আমরা কি চাই। আজকের দিনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো একটি কথা যদি বলতে চাই, মনের কথা, এবং আমার কথা যদি আপনাদের কারো ভালো না লাগে, তবে বিগত দিনে দেখেছি যে কিছু কিছু সামাজিক সংগঠন জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য শুনতে হয়। কি বিভ্রান্তি সৃষ্টি করব? কার জন্য বিভ্রান্তি সৃষ্টি করব আমরা? এ ব্যাপারে একটি কথা, ব্যক্তিগত কথা, আমি কিন্তু
ওদের ডেফিনেশন মতে খিলঞ্জিয়া। আমার পূর্বপুরুষদের নাম 1951 সেন্সাসে রয়েছে। মোটামুটি ভালো চাকুরি করি, সংসার চালানোর জন্য যথেষ্ট, এর বেশি প্রয়োজন নেই। আমার কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই বা আশা নেই। আমি তো বেশ আছি বলেই থাকতে পারি। আজকে আপনাদের সম্মুখে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যের মঞ্চে বসে যে বক্তব্যগুলো রাখার চেষ্টা করছি, তার উদ্দেশ্যটা কি? আপনারা যে এখানে বন্ধের দিনে নিজস্ব ব্যক্তিগত কাজ ছেড়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, কিসের জন্য, কার জন্য? যারা বলেন তাদের এই ব্যাপারগুলো একবার চিন্তা করার প্রয়োজন আছে। অন্যের সংস্কৃতি, অন্যের সংস্কার বা কৃষ্টি বাঙালি কোনো সময়ই খর্ব করার পথে হাঁটেনি। ওই দিন বলছিলাম যে সংখ্যালঘু মানসিকতাটা বাঙালির মজ্জায় নেই। বিশেষ করে আসামের এবং বরাক উপত্যকার বাঙালিরা কোনো সময়ই রাজ্যে নিজেদেরকে সংখ্যালঘু বলে আন্তরিকভাবে মনে করে না। একটা বৃহত্তর বঙ্গ সমাজের সঙ্গে নিজের এবং রাষ্ট্রীয় সমাজের সঙ্গে নিজের আত্মিক সম্পর্ক সৃষ্টি করতে পেরেছে, আত্মিক সম্পর্ক রয়েছে বলেই এই মানসিকতা বাঙালিদের নেই। এবং এই না থাকাটাই আজকের দিনে হয়তো বা আমাদের সর্ববৃহৎ অসুবিধার কারণ হয়েছে। রাজ্যে সর্ববৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠী বাঙালি। 1911 লিঙ্গুইস্টিক সার্ভে, সেন্সাসের উপর ভিত্তি করে লিঙ্গুইস্টিক সার্ভের রিপোর্ট মতে গত 2 মাস আগে বেরিয়েছে, রাজ্যে বাঙালি জনসংখ্যা সরকারের খাতায় 2011 পর্যন্ত 29.2%। এবং এই কথাটাও এর সঙ্গে বলতে হয় যে 1931 থেকে 2011 পর্যন্ত বাঙালি জনসংখ্যা রাজ্যে বেড়েছে মাত্র 7.6%। এই যে ফুলিয়ে ফাঁপিয়ে একটা মিথ সৃষ্টি করার ব্যাপার, ইললিগ্যাল ইমিগ্রেন্টস আসাম ছেয়ে গেছে, নাগরিকপঞ্জি নবায়নে তার আমরা কিছুটা হলো চিত্র দেখতে পেয়েছি। 70 লক্ষ, তার থেকে 19 লক্ষ, এবং আবেদনের পরে এই সংখ্যা 5 থেকে 6 লক্ষর বেশি থাকবে না। তবে কারণটা কি? যারা এই ব্যাপারগুলো বলছেন, 70 লক্ষ, যারা এই ব্যাপারগুলো বলছেন যে আসাম রাজ্যে কার্যকরী হলে অসমিয়ারা অস্তিত্ববিহীন হয়ে যাবে, যারা ক্লজ 6 ইমপ্লিমেন্টেশনে 100% সংরক্ষণ চাইছেন, তাদের মানসিকতাটা কি? তারা কি চাইছেন, কেন চাইছেন? তবে কি ওদের মনে কোনো ফিয়ার সাইকোসিস আছে বা রয়েছে? আমার মনে হয় নিশ্চয়ই আছে বলেই অতি সম্প্রতি রাজ্যের 22টি সংগঠনকে কর্পাস ফান্ড হিসেবে যে 75 কোটি টাকা তাদের নামে মঞ্জুর করা হয়েছে, একটিও বাঙালি সংগঠনের নাম তাতে আসেনি। এবং ঠিক তার পরবর্তীতেই বড় চুক্তিতে বড়কে সহযোগী ভাষা হিসেবে, আমি জানি না সহযোগী ভাষার প্রকৃত ব্যাপারটি কি, ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত প্রায় 15 দিন আগে দেখেছি যে ব্রহ্মপুত্র উপত্যকায় একটি বাঙালি মাধ্যম স্কুলকে অসমীয়া মাধ্যম স্কুলে রূপান্তরিত করা হয়েছে। সুজিত চৌধুরীর সেই কথায় ফিরে যাই, আমাদের জাতিগত অধিকার, ভাষাগত অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, তবে
আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের জমির অধিকার, আমাদের সাংস্কৃতিক অধিকার, আমাদের শিক্ষার অধিকার সবই আমাদের ধীরে 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 খর্ব হবে। এবং আশ্চর্যজনকভাবে যে আসাম চুক্তিতে ইন্ডিজেনাস পিপল বা খিলঞ্জিয়া শব্দের উল্লেখ বিন্দুমাত্র নেই, এবং রাজ্যে এখন পর্যন্ত যে খিলঞ্জিয়া কে বা অ্যাসামিজ পিপুল কে তার সংজ্ঞা নির্ধারণ হয়নি, সেই বিকে শর্মা কমিটির রিপোর্ট বা তার যে নোটিফিকেশন প্রথম নাগরিকদের কাছ থেকে মতামত আহ্বানের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির যে পয়েন্টস অফ রেফারেন্স তাতে বারংবার ইন্ডিজেনাস পিপুলের কথা উল্লেখ করা হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে এই সমিতির এখতিয়ার বহির্ভূত ব্যাপার। আপনারা বিচার করবেন। আসলে আজকের দিনে মাইগ্রেন্ট, ইমিগ্র্যান্ট, ইল্লিগেল ইমিগ্র্যান্ট সব ব্যাপারগুলোই এক হয়ে গুলিয়ে গেছে। সারা ভারতে 2011 তথ্য অনুসারে প্রায় 30 কোটি খুব সম্ভবত, 30 কোটি মাইগ্রেন্ট, আমি ইংরেজিতে শব্দ বলছি, মাইগ্রেন্ট আছে বলে কেন্দ্রীয় সরকার তথ্য প্রকাশ করেছে। এবং এই মাইগ্রেন্টের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যতে যাওয়ার সংখ্যাই 42%, এবং অন্য দেশ থেকে আসা এই মাইগ্রেন্টদের সংখ্যা মাত্র 2%। এই তথ্যগুলোকে বিচার না করে সারা আসাম রাজ্যে, যেখানে 1951 সন বা 47 সন থেকে আজকে পর্যন্ত বাঙালিদের পরিসংখ্যান জনগণনা অনুসারে প্রায় স্থিতাবস্থায় রয়েছে, সেই বাঙালিদের আজকে বিদেশি চোখে দেখা হচ্ছে। যে বাঙালিরা স্বাধীনতা আন্দোলনে, বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের যোগদান প্রশ্নাতীত এবং আসাম রাজ্যকে ভেঙে দিতে এবং স্বাধীন আসাম গঠন করার জন্য যারা সশস্ত্র সংগ্রামে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাঠে নেমেছিল, তাদের সঙ্গে কিন্তু কোনো সময়ই বাঙালিরা যায়নি। একটা বৃহত্তর জাতীয়তার মন্ত্রে দীক্ষিত হয়ে বাঙালি আজকেও দেশের জাতীয়তার মূল স্রোতে নিজেকে রাখতে পেরেছে। সেই বাঙালিকে দেশের একটি অঞ্চলে তার সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে, এবং চেষ্টা চলছে না, কেবল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আমাদের নিজেদের এখতিয়ারের মধ্যে থেকে যতটুকু সম্ভব প্রথমত সচেতনতা বৃদ্ধির জন্য এই সভাগুলো আয়োজন করছি। ইতোমধ্যে শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জের বিভিন্ন আঞ্চলিক সমিতির মাধ্যমে এই সভাগুলো হয়েছে। আগামীতে নাগরিকপঞ্জি নবায়নের ক্ষেত্রে যে ধরনের সংকটের বাতাবরণ সৃষ্টি হয়েছিল তার থেকে এখনো উত্তরণ হয়নি, এবং তার ঠিক পরবর্তীতেই সংযোজিত হয়েছে এই আসাম চুক্তির 6 নম্বর ধারার খাড়া আমাদের ওপর। মানে ডমাকেল সৌড আসতেও কাটছে, যেতেও কাটছে, শাখের করাত। এই পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে
বিনম্র আবেদন নিয়ে এসেছি যে এই সভা কেবল মত বিনিময়ের সভা নয়, এই সভায় যে আলোচনাগুলো হবে, আপনারা যে মতগুলো আমাদেরকে দেবেন, আমরাও যথাসম্ভব আমাদের শক্তি অনুসারে, সাধ্য অনুসারে সেই মতামতগুলো শিরোধার্য করে নিয়ে পালনের চেষ্টা করব। সেই সঙ্গে আপনাদের কাছেও আমাদের দাবি, আমাদের আবেদন, আপনারাও নিজেদের সাধ্য অনুসারে নিজেদের পাড়ায়, নিজেদের বাড়িতে, বন্ধু মহলে, নিজেদের প্রতিষ্ঠানে এই ব্যাপারগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সচেষ্ট হন। একটি কথা সর্বশেষ মনে পড়ছে, মলয় কুমার দের সেই আশরাফ আলীর স্বদেশ। আমাদের অবস্থা একই পর্যায়ে। জাতি নিয়ে কথা বলতে গেলে প্রশ্ন উঠে, ভাষা নিয়ে কথা বলতে গেলে প্রশ্ন উঠে, আমাদের মধ্য থেকেই প্রশ্ন উঠে। এই দুঃখ, এই যন্ত্রণা আপনার আমার সকলেরই। আমরা মনে করি যে বরাক উপত্যকার প্রতিজন নাগরিক এক একজন ভাষা সংগ্রামী। এই সংগ্রাম আমরা সবাই মিলে চালিয়ে যাব। এখানে কোনো রং, এখানে কোনো ধর্ম, এখানে কোনো বিদ্বেষ ভাব আমাদের মধ্যে থাকবে না। আজকের এই সভা এমন এক সন্ধিক্ষণে, আগামী কয়েকদিনের ভেতরেই এই বিকে শর্মা সমিতির রিপোর্ট প্রকাশ্যভাবে আমাদের সামনে আসবে। সেই সময় আপনারা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিব যে কি পর্যায়ে, কীভাবে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করতে হয়। আন্দোলনের বিভিন্ন পর্যায় থাকে, আমরা সিদ্ধান্ত নেব সামাজিক আন্দোলন কিভাবে করা যায়, আমরা সিদ্ধান্ত নেব রাজনৈতিক আন্দোলন কিভাবে করা যায়, আমরা সিদ্ধান্ত নেব আইনি পদক্ষেপ কিভাবে গ্রহণ করা যায়। এই পরামর্শগুলো আজকে আপনারা রাখবেন। সর্বশেষ আমার ব্যক্তিগতভাবে কবি শক্তিপদ ব্রহ্মচারীর দুটি লাইন থেকে আমি প্রায় নিজের জন্য শক্তি সঞ্চার করতে পারি। এই দুটি লাইন বলে আপনাদের সবাইকে আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। শক্তিবাবু বলেছেন, যে কেড়েছে বাস্তুবিটে সেই কেড়েছে ভয়, আকাশ জুড়া লিখা আমার আত্মপরিচয়। নমস্কার।